আমার ছেলের বয়স তখন মাত্র 7 দিন। বাসায় ফিরে দেখি সে গুরুতর অসুস্থ, আর তার পাশে আমার অচেতন স্ত্রী পড়ে আছে। আমি দুজনকেই হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তার পরীক্ষা করতেই তার মুখের রং বদলে গেল। তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন, পুলিশকে ফোন করুন। আমার নাম রায়হান আহমেদ। আমি ঢাকার উৎকণ্ঠে একটি সাধারণ মধ্যবিত্ত এলাকায় থাকি। একটি নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানে আমি অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করি। আমার স্ত্রী মেহেরিন ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত আর ভালো মানুষদের একজন। সে রিকশাওয়ালাকে ভাড়া দেওয়ার সময়ও হাসি মুখে কথা বলতো। দোকানের কর্মচারীরা ভুল করলেও রাগ করতো না। আর আমাদের ছোট্ট ভাড়া বাসাটাকেও নিজের ভালোবাসা দিয়ে এমন একটা জায়গায় পরিণত করেছিল যেখানে ফিরে এলে মনে হতো এটাই আমার পৃথিবী। 7 দিন আগে আমাদের জীবনে এসেছিল আমাদের প্রথম সন্তান, একটি ছোট্ট ছেলে। আমরা তার নাম রেখেছিলাম আরিয়ান। হাসপাতালে প্রথমবার যখন আমি তাকে কোলে নিয়েছিলাম, সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট শরীর, মাথায় নরম টুপি, ছোট ছোট হাত নাড়ছিল। সেদিন আমার মনে হয়েছিল আল্লাহ অবশেষে আমাদের জীবনে সবচেয়ে সুন্দর উপহার দিয়েছেন। বিয়ের অনেক বছর অপেক্ষার পর পাওয়া সেই সন্তান ছিল আমাদের দুজনের স্বপ্ন, কিন্তু আমি জানতাম না মাত্র কয়েকদিনের মধ্যেই সেই স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে। মেহেরিন হাসপাতাল থেকে বাসায় আসার 4 দিন পর আমার অফিস থেকে জরুরি ফোন আসে। আমাদের কোম্পানির একটি বড় প্রকল্পে হিসেবের সমস্যা হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রে ভুল পাওয়া গিয়েছিল। একজন সরবরাহকারী আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছিল, আর বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ক্ষতি হতে পারত। আমার ম্যানেজার অনুরোধ করলেন আমাকে চট্টগ্রামের শাখায় 4 দিনের জন্য যেতে হবে। আমি বললাম, স্যার, আমার স্ত্রী মাত্র সন্তান জন্ম দিয়েছে, আমার ছেলে এখনো 1 সপ্তাহেরও হয়নি। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, রায়হান, আমি বুঝি, কিন্তু এই কাজটা তোমাকেই সামলাতে হবে। অনেক চিন্তার পর আমি রাজি হয়ে গেলাম। আজও সেই সিদ্ধান্তের কথা মনে পড়লে বুকের ভেতর একটা ভারী কষ্ট অনুভব করি। যাওয়ার আগে আমি বসার ঘরে আমার মা শারমিন বেগম আর ছোট বোন তানিয়াকে সব বুঝিয়ে বললাম। পাশের ঘরে মেহেরিন ঘুমাচ্ছিল, আর তার পাশে আমাদের ছোট্ট আরিয়ান। আমি মায়ের হাত ধরে বললাম, আম্মু, ওর খুব যত্ন নিও। ডাক্তার বলেছেন ওকে বেশি বিশ্রাম নিতে হবে, সময় মতো খাবার, পানি আর ঔষধ লাগবে। আম্মু আমার গালে হাত রেখে বললেন, রায়হান, মেহেরিন এখন আমাদের পরিবারের মানুষ, তুমি নিশ্চিন্তে যাও, আমি নিজের মেয়ের মতোই দেখব। তানিয়া হেসে বলল, ভাইয়া, তুমি এমন করছো যেন আমরা কেউ বাচ্চা দেখিনি। যাও, কাজ শেষ করে এসো, ভাবি আর ভাগ্নের কিচ্ছু হবে না। আমি তাদের বিশ্বাস করেছিলাম। এটাই ছিল আমার প্রথম ভুল। 4 দিন বাইরে থাকার সময় আমি প্রতিদিন বারবার ফোন করেছি, কিন্তু প্রতিবারই মা ফোন ধরতেন। মেহেরিন খুব কম কথা বলতো। ভিডিও কলে যখন মা ক্যামেরা ঘুরিয়ে দেখাতেন, আমি দেখতাম মেহেরিন বিছানায় শুয়ে আছে, তার মুখ ফ্যাকাশে, চোখ ক্লান্ত, যেন কথা বলার শক্তিটুকুও নেই। একদিন ভিডিও কলে হঠাৎ মেহেরিন দুর্বল গলায় বলল, রায়হান, কিন্তু সঙ্গে সঙ্গে মা ফোনটা সরিয়ে নিলেন। ও খুব আবেগপ্রবণ হয়ে গেছে। মা বললেন, বাচ্চা নেওয়ার পর মেয়েদের এমন হয়। আরেক রাতে ফোনে আমি আরিয়ানের কান্নার শব্দ শুনলাম, কিন্তু সেটা স্বাভাবিক কান্না ছিল না। মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে কাঁদছে। আম্মু, আরিয়ান এমন কান্না করছে কেন? তানিয়া হেসে বলল, ভাইয়া, বাচ্চা হয়েছে, কান্না করবে না তো কি করবে? আমার বুকের ভেতর অজানা ভয় জমতে লাগলো। আমি বললাম, মেহেরিনকে ফোনটা দাও। মা উত্তর দিলেন, ঘুমাচ্ছে। তাহলে আরিয়ানকে দেখাও, ও খেয়েছে। আমি ধীরে ধীরে বললাম, আম্মু, মেহেরিন ঠিকমতো খাচ্ছে তো? মায়ের মুখের ভাব হঠাৎ বদলে গেল। তুমি কি ভাবো আমি সন্তান মানুষ করতে জানি না? আমি 2টা সন্তান বড় করেছি। তোমার স্ত্রী কোনো রাজকন্যা না যে সবসময় আদর লাগবে। আমি আর কিছুই বলিনি, কারণ তিনি আমার মা ছিলেন, কারণ আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম, আর কারণ আমি বিশ্বাস করতে চেয়েছিলাম আমার নিজের পরিবার কখনো আমার স্ত্রী আর সন্তানকে কষ্ট দেবে না। 5ম দিনের রাতে কাজ আগেই শেষ হয়ে গেল। আমি কাউকে কিছু না জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাত বৃষ্টি পড়ছিল, রাস্তার আলো ঝাপসা হয়ে যাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে বারবার মনে হচ্ছিল মেহেরিন আর আরিয়ানকে দেখে তবেই শান্তি পাবো। ভোরের একটু আগে আমি বাসার সামনে পৌঁছালাম। চারপাশ নীরব, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার বুক কেঁপে উঠল। এটা কোনো নবজাতক শিশুর ঘরের মতো লাগছিল না। ঘরে ছিল না বাচ্চার পাউডারের গন্ধ, রান্নার উষ্ণতা কিংবা পরিষ্কার কাপড়ের সুবাস, শুধু একটা অস্বস্তিকর গন্ধ। বসার ঘরে দেখি মা আর তানিয়া সোফায় ঘুমাচ্ছে। টেবিলের উপর পড়ে আছে খাবারের প্যাকেট, কোমল পানীয়র বোতল আর এলোমেলো জিনিসপত্র। আমাকে দেখে মা হঠাৎ জেগে উঠলেন। রায়হান, তুমি আগে বলনি কেন আসছো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু বললাম, মেহেরিন কোথায়? মা চোখ ঘষে বললেন, ঘরে আছে। রাতে আরিয়ান অনেক কেঁদেছে, তাই হয়তো ঘুমাচ্ছে। ঠিক তখনই আমি আরিয়ানের কান্নার শব্দ শুনলাম, কিন্তু সেই কান্না ছিল খুব দুর্বল। আমি দৌড়ে ঘরের দিকে গেলাম। দরজা খুলতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মেহেরিন বিছানার পাশে পড়ে আছে, তার চুল কপালে লেগে আছে, ঠোঁট শুকিয়ে গেছে, মুখ অস্বাভাবিক ফ্যাকাশে, আর পাশে আমাদের 7 দিনের সন্তান আরিয়ান। আমি তাকে কোলে তুলে নিলাম। তার শরীর গরম, খুব গরম। মেহেরিন, আমি তাকে ডাকলাম, কোনো উত্তর নেই। আমি চিৎকার করে উঠলাম, আম্মু। মা আর তানিয়া দৌড়ে এলো, কিন্তু মেহেরিনকে দেখে তাদের মুখের রং বদলে গেল। তারা এমনভাবে তাকালো যেন তারা হঠাৎ বুঝতে পেরেছে বিষয়টা অনেক বড় হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, ওর এমন অবস্থা হলো কিভাবে? মা কাঁপা গলায় বললেন,
কাল রাতেও তো ঠিক ছিল। আমি অবিশ্বাসের চোখে তাকালাম। ঠিক ছিল? ও অজ্ঞান হয়ে পড়ে আছে। তানিয়া ধীরে ধীরে বলল, হয়তো নাটক করছে। নিজের বোনের মুখ থেকে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি আরিয়ানকে কম্বলে জড়িয়ে নিলাম, মেহেরিনকে কোলে তুললাম এবং সাহায্যের জন্য বাইরে বেরিয়ে গেলাম। পাশের বাসার করিম চাচা আমার চিৎকার শুনে বেরিয়ে এলেন। কিছু না জিজ্ঞেস করেই গাড়ির চাবি নিয়ে বললেন, চলো বাবা হাসপাতালে যাই। সকাল 6:15 আমরা আমাদের কাছের হাসপাতালে পৌঁছালাম। ডাক্তাররা সঙ্গে সঙ্গে মেহেরিন ও আরিয়ানকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। একজন শিশু বিশেষজ্ঞ আরিয়ানের শরীর পরীক্ষা করলেন, তারপর মেহেরিনকে দেখলেন। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তারদের মুখের ভাব বদলে গেল। ডাক্তার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাসায় তাদের দেখাশোনা করছিল কে? আমি বললাম, আমার মার ছোট বোন। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নার্সের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, পুলিশকে ফোন করুন। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, এটা শুধু অসুস্থতার ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন একটি সত্য যা আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। হাসপাতালের করিডোরে প্রকাশ পেল একটা ভয়ঙ্কর সত্য। হাসপাতালে পৌঁছানোর প্রায় 10 মিনিট পর আমার মা শারমিন বেগম আর তানিয়া দৌড়ে সেখানে হাজির হলো। তাদের চোখে পানি, মুখে আতঙ্কের অভিনয়। আমাকে দেখেই মা ছুটে এসে আমার হাত ধরলেন। রায়হান, মা কাঁদতে কাঁদতে বললেন, বিষয়টাকে এত বড় করো না বাবা। আরিয়ান একটু বেশি কাঁদছিল, মেহেরিনও একটু জেদ করছিল। তুমি তো জানো, ও অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে বেশি চিন্তা করে। আমি এত দ্রুত তার হাত সরিয়ে দিলাম যে মা মাঝপথেই কথা থামিয়ে দিলেন। আমি শুধু তাকিয়ে রইলাম। যে মানুষটাকে আমি আমার স্ত্রী আর সন্তানদের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আজ সেই মানুষই আমার সামনে দাঁড়িয়ে নিজের ভুল ঢাকার চেষ্টা করছে। ঠিক তখনই তানিয়ার হাতে থাকা ফোনে হঠাৎ শব্দ হলো। একটা মেসেজ এসেছিল। সে স্বাভাবিকভাবেই ফোনের স্ক্রিনের দিকে তাকালো, কিন্তু পরের মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। সে বুঝতে পারেনি সে ওই মেসেজগুলো মুছে ফেলতে ভুলে গেছে। আমি কয়েক ফুট দূরে দাঁড়িয়েও স্ক্রিনে ভেসে থাকা কথাগুলো দেখতে পাচ্ছিলাম। আম্মু লিখেছে, ওকে বেশি খাবার দিও না, সবসময় দুর্বল সাজলে বুঝবে না। তানিয়া লিখেছে, আপু আরিয়ানকে থামাতে পারছে না, বাচ্চা সারাক্ষণ কাঁদছে। আম্মু লিখেছে, কাঁদতে দাও, মা হতে চেয়েছে, এখন দায়িত্ব বুঝুক। আমার চারপাশ যেন হঠাৎ থেমে গেল। হাসপাতালের ব্যস্ত করিডর, মানুষের হাঁটা চলা, মেশিনের শব্দ, সবকিছু কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ মনে হলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না এগুলো আমার নিজের মার বোনের লেখা কথা, যারা বলছিল মেহেরিন আমাদের পরিবারের মানুষ। ঠিক তখনই আমার চোখ পড়ল করিম চাচার দিকে। তিনি কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, হাতে ছিল একটি বাদামি কাগজের ব্যাগ। তিনি আমাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার পর আবার বাসায় ফিরে গিয়েছিলেন। ধীরে ধীরে তিনি ব্যাগটা অপেক্ষার জায়গায় একটি চেয়ারের ওপর রাখলেন। রায়হান, বাবা, তিনি নিচু গলায় বললেন, আমি একটা বিষয় না দেখে থাকতে পারলাম না, তাই এগুলো নিয়ে এলাম। আমি ব্যাগ খুললাম। ভেতরে ছিল একটি পুরো ভর্তি ফর্মুলা দুধের বোতল, যেটা খোলা পর্যন্ত হয়নি। মেহেরিনের প্রয়োজনীয় ওষুধ, যেগুলো একটাও খাওয়া হয়নি। আর ছিল হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রের কাগজ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। আশা করছি আপনাদের কাছে গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।